বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ কামাল হোসেন মজুমদার, সহযোগী অধ্যাপক ১৬তম ব্যাচ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি জিয়া মহিলা কলেজ, ফেনী। আজকের বিষয় রাষ্ট্রবিজ্ঞান, অনলাইন ক্লাস, কোর্স কোড 231-905। কোর্সের নাম দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা। লেকচার নম্বর 5। লেকচারের শিরোনাম ভারতের রাজনীতি কংগ্রেসের ভূমিকা মূল্যায়ন করো। উপক্রমণিকা। ঊনবিংশ শতাব্দীতে ভারতীয় উপমহাদেশের কংগ্রেসের প্রতিষ্ঠা একটি যুগান্তকারী ঘটনা। ভারতীয় মধ্যবিত্ত শ্রেণী চিন্তার চেতনায় রাজনৈতিক আশা আকাঙ্ক্ষাকে শাসনতান্ত্রিক পথে পরিচালনার জন্য ভারতের বড়লাট লর্ড ডাফরিন ও সাবেক ইংরেজ আমলা অ্যালান অক্টাভিয়ান হিউম রাজনৈতিক প্রতিষ্ঠা করার উপর চিন্তা ভাবনা করেন। 1885 সালে বড়লাট লর্ড ডাফরিনের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় এবং হিউম কতিপয় শিক্ষিত প্রভাবশালী ভারতীয় জনগণের প্রচেষ্টায় ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়া টিকে রাখার ক্ষেত্রে এবং ভারতের রাজনৈতিক ব্যবস্থায় কংগ্রেস অনন্য ভূমিকা পালন করছে। জাতীয় কংগ্রেস স্বাধীন ভারতের সমানাধিকার ও সৌভ্রাতৃত্বের ভিত্তিতে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ পথে সমবায়ী রাষ্ট্র গড়ে তোলার কর্মসূচি গ্রহণ করে। গণতন্ত্রের মাধ্যমে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলই হল কংগ্রেসের মতানুযায়ী একটি ন্যায়সঙ্গত পদ্ধতি। শিক্ষণ কংগ্রেস, ভারতীয় রাজনৈতিক কংগ্রেসের ভূমিকার বিষয়ে আমরা যে বিষয়গুলো জানবো আমি তোমাদের জানাচ্ছি সেটি হলো: 1. ভারতের জাতীয় কংগ্রেসের গঠনের পটভূমি আমরা তোমাদের জানাবো। 2. ব্রিটিশ শাসনামলে কংগ্রেস কি ধরনের ভূমিকা পালন করেছে সেটি জানাবো। স্বাধীন ভারতে গণতান্ত্রিক প্রক্রিয়া টিকিয়ে রাখার ক্ষেত্রে কংগ্রেস কি ধরনের রোল বা ভূমিকা পালন করেছে সেটি তোমাদের বলবো। সার্বিকভাবে কংগ্রেসের সাফল্য কি কি সেটি জানাবো এবং কংগ্রেস কি ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল সে বিষয়গুলো তোমাদের উদ্দেশ্যে জানানোর জন্য চেষ্টা করব। ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের পটভূমি। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি হল: 1. হিউমের উদ্যোগ। অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিলিয়ান অ্যালান অক্টাভিয়ান হিউম ভারতীয় জনগণের প্রতি সহানুভূতি হয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের নিয়ে একটি জাতীয়তাবাদী সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করেন। ঊনবিংশ শতাব্দীর 70-এর দশকে সমগ্র দেশব্যাপী তীব্র অসন্তোষ দেখা দেয়। তিনি কংগ্রেসের প্রতিষ্ঠা করে ভারতীয় জনগণের আশা আকাঙ্ক্ষাকে শান্তিপূর্ণভাবে সাংবিধানিক দিকে প্রবাহিত করতে সচেষ্ট হন। কংগ্রেসের প্রতি হিউমের অগাধ বিশ্বাস ছিল এবং একে তিনি জাতীয় আন্দোলন বলে আখ্যায়িত করেন। পরবর্তীকালে ইংরেজ সরকারের বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্রে জাতীয় কংগ্রেস এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এমনকি ভারতীয়দের পক্ষে হিউম ব্রিটিশ শাসক গোষ্ঠীর শোষণমূলক নীতি ও আচরণের তীব্র প্রতিবাদীও জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন। কেননা হিউম মনে করতেন ব্রিটিশ সরকারের পাশাপাশি এমন একটি দল থাকা দরকার যারা ব্রিটিশ সরকারকে সমালোচনা করবে এবং পাশাপাশি সহযোগী হিসাবে কাজ করবে এবং ভারতের ব্রিটিশ রাজত্বকে দীর্ঘদিন অব্যাহতভাবে ধরে রাখতে সাহায্য করবে। 2. হিউমের সেফটি ভালভ তত্ত্ব। উইলিয়াম ওয়েডারবার্ন 1913 সালে প্রকাশিত অ্যালান অক্টাভিয়ান হিউম দি ফাদার অব দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামক গ্রন্থে উল্লেখ করেছেন। ভাইসরয় লর্ড লিটনের কার্যকালের শেষ দিকে হিউম এই সিদ্ধান্তে উপনীত হন যে ভারতীয় জনগণের ক্রমবর্ধমান অসন্তোষ প্রতিরোধের জন্য নির্দিষ্ট কিছু ব্যবস্থা প্রয়োজন। দেশের বিভিন্ন এলাকার জনসাধারণের আর্থিক দুর্দশা এবং বুদ্ধিজীবীদের সরকার বিরোধী চিন্তা ভাবনার কারণে ভারতের ভবিষ্যৎ কল্যাণ সম্পর্কে বিপদের সংকেত পান। এমনকি হিউম নিজে একথা দ্বিধাহীনভাবে স্বীকার করে বলেছেন যে সে সময় ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে
এক ভয়াবহ ষড়যন্ত্রে চলছিল। ভারতের শিক্ষিত সম্প্রদায় যেন এই বিপ্লবে যোগ না দেয়, সেই জন্য তিনি ভারতীয় কংগ্রেস গঠনের পরিকল্পনা করেন। হিউম কংগ্রেসকে ব্রিটিশ শাসন ব্যবস্থার স্বার্থে একটি সেফটি ভালভ হিসাবে বর্ণনা করে। তার মতে ব্রিটিশ সরকারের শাসন নীতির কারণে ভারতে ক্রমবর্ধমান ব্রিটিশ বিরোধী শক্তি বা গোষ্ঠীর জন্ম হয়, যার নিরাপদ বহির্গমনের জন্য একটি বাল্বের জরুরি প্রয়োজন। এটা অনস্বীকার্য যে প্রধানত সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত হয়ে হিউম এক ভারতীয় একটি রাজনৈতিক প্রতিষ্ঠার ব্রতী হন। এটি যদি মৌলিক দুটি কথা বলি, সে অর্থ দ্বারা স্যার অক্টেভিয়ান হিউম ভেবেছিলেন যে ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জাতিগোষ্ঠীর বাস, তারা বিচ্ছিন্নভাবে যদি আন্দোলন শুরু করে তাহলে ভারতের স্থিতিশীল কোনো ব্যবস্থা তৈরি করা সম্ভব নয়। যদি ভারতের জাতীয় একটি রাজনৈতিক দল থাকে এবং তাদের সাথে ব্রিটিশ সরকার বার্গেনিং করে এবং আলোচনা পর্যালোচনার মাধ্যমে কাজ করে, তাহলে ব্রিটিশ শাসনকে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিচালিত করা সম্ভব। আর প্রক্রিয়াকেই তিনি বাল্ব হিসাবে, সেফটি বাল্ব হিসাবে উল্লেখ করেছেন এবং তিনি সেটি করতে সক্ষম হয়েছিলেন। তিন, ভারতীয় নেতৃবৃন্দের আকাঙ্ক্ষা। ভারতীয় নেতৃবর্গ রাজনৈতিক চেতনা সম্পন্ন স্বদেশের রাজনৈতিক অর্থনৈতিক অগ্রগতির জন্য জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার 10 বছর আগে ভারতের বিভিন্ন স্থানে আরো অসংখ্য রাজনৈতিক দল গড়ে ওঠে এবং এইসব প্রতিষ্ঠানগুলোর মধ্য দিয়ে ভারতে একটি মধ্যবিত্ত রাজনৈতিক শ্রেণীর জন্ম হয় এবং তারা পর্যায়ক্রমে ব্রিটিশ চিন্তা চেতনার সাথে পরিচিত হওয়ার পাশাপাশি রাজনৈতিকভাবে সচেতন হয় এবং অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা ব্রিটিশদের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালনে সক্ষম হয়ে ওঠে। হিউমের ভূমিকা। হিউম শুধু কোম্পানির শাসনের নিরাপত্তার জন্যই সচেষ্ট ছিলেন এটা বলা যাবে না। ভারতীয় উপমহাদেশকে তিনি মনে প্রাণে ভালোবাসতেন এবং দরিদ্র ভারতীয় কৃষকদের জন্য তিনি সহানুভূতি মনোভাব পোষণ করতেন এবং এটি অস্বীকার করলে ঐতিহাসিক বাস্তবতাকে অস্বীকার করা হবে। সচেতন ভারতভাষী একটি জাতীয় সংগঠন প্রতিষ্ঠার জন্য একান্ত আগ্রহী ছিলেন। হিউম ওই ঐতিহাসিক পরিস্থিতি যথাযথভাবে অনুধাবন করতে সক্ষম হন এবং জাতীয় কংগ্রেস গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। 5, লর্ড ডাফরিনের ভূমিকা। ভারতীয় নেতা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি মতামত ব্যক্ত করেন যে জাতীয় কংগ্রেসের উদ্ভবে লর্ড ডাফরিনের ভূমিকা মুখ্য ছিল। 1885 সালের প্রথম দিকে হিউম ডাফরিনের কাছে কেন কংগ্রেস গঠন করা দরকার সে বিষয়ে পক্ষে বিপক্ষে সহ সার্বিক মতামত বা যুক্তি উপস্থাপন করেছিলেন। হিউম সামাজিক সংস্কার সম্পর্কে আলোচনা করার জন্য একটি সর্বভারতীয় প্রতিষ্ঠান গঠনের উপর জোর দেন এবং হিউমের সামাজিক এই প্রস্তাব বা তথ্য অনুযায়ী লর্ড ডাফরিন জাতীয় গণকংগ্রেস প্রতিষ্ঠা করেন। ভারত সভার প্রস্তাব। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা 1883 সালে কলকাতায় স্থাপিত ভারত সভার আমন্ত্রণে যে জাতীয় সম্মেলনের অধিবেশন প্রতিষ্ঠিত হয় তাতে জাতীয় কংগ্রেস গঠনের প্রস্তাব করা হয়। এ সময়ে জাতীয় কংগ্রেসের সভাপতি এপি মজুমদার এই প্রস্তাব করেন যে জাতীয় সম্মেলনের আদর্শ থেকে জাতীয় কংগ্রেস গঠন পরিকল্পনা প্রস্তাব করেন। 1882 সালের 27 মে সুরেন্দ্রনাথ সম্পাদিত বেঙ্গলি পত্রিকায় ন্যাশনাল কংগ্রেস কথাটি প্রথম আমরা উল্লেখ খুঁজে পাই। কলকাতায় অনুষ্ঠিত সম্মেলনে সেই জাতীয় কংগ্রেসের আদর্শই ছিল, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। রাজনীতিতে কংগ্রেসের ভূমিকা।
ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে কংগ্রেসের ভূমিকা অপরিসীম। 1885 সালের 28শে ডিসেম্বর স্যার অক্টাভিয়ান হিউমের নেতৃত্বে জন্ম নেয় সর্বভারতীয় জাতীয় কংগ্রেস। পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত বাঙালি বুদ্ধিজীবী উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই প্রতিষ্ঠানের সূচনা লগ্নে সভাপতিত্ব করেন। এছাড়া আরো যারা কংগ্রেসের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তারা হলেন দাদাভাই নওরোজি, ফিরোজ শাহ মেহতা, টি ত্যাগেঙ্গা, বদরুদ্দিন তৈয়বজি, রমেশচন্দ্র দত্ত প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা কংগ্রেসের প্রতি জনগণকে উজ্জীবিত করেন। এছাড়াও সমসাময়িক বিভিন্ন সমস্যা সম্পর্কে বার্ষিক আলোচনা প্রস্তাব করেন। এখন আমি ব্রিটিশ আমলে কংগ্রেসের ভূমিকা বিভিন্ন দিকে আলোচনা করছি। এর রাজনৈতিক সংস্কার। ভারতীয় জনগণ ব্রিটিশ শাসনের শুরু থেকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিল। কেন্দ্রীয় কোনো সিদ্ধান্তে ভারতীয়রা অংশগ্রহণ কিংবা খোলামেলা আলোচনা করার অধিকার ছিল না। ইংরেজ সরকার তাদের ইচ্ছা মতো দেশকে শাসন করত। তারা জনগণকে ফিরিয়ে দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে, যেমন ভারত সচিবের পরামর্শ সভার বিলোপ অথবা 3 জন ভারতীয়কে এই সদস্য হিসাবে নিয়োগ দেয়া, ইংল্যান্ড ও ভারতে একযোগে নিয়োগ দেয়া, আইসিএস পরীক্ষা গ্রহণ এবং আইসিএস পরীক্ষার্থীদের বয়সসীমা 11 থেকে 19-এ হ্রাস না করা, সামরিক ব্যয় বা খরচ হ্রাস করা এবং সেনাবাহিনীতে ভারতীয় অফিসার নিয়োগ করা, বড়লাটের ও প্রাদেশিক গভর্নরের শাসন পরিষদে যথাক্রমে 2 জন ও 1 জন ভারতীয় সদস্য গ্রহণ করা, আইনসভার সদস্যদের বাজেটে ভোট দান ও ছাঁটাইয়ের অধিকার দেয়া। কেননা যদি সেনাবাহিনী এবং প্রদেশের কার্যক্রমে তারা অধিকার সুযোগ না পায় তাহলে তারা সাধারণ জনগণের মতামত বিরোধী দেখতে পারবে না। বিরোধী দেখতে না পারলে জনগণের সমস্যার সমাধান হবে না। এই জন্য কংগ্রেস রাজনৈতিক ক্ষেত্রে এই পদক্ষেপগুলো ব্রিটিশ সরকারের নিকট তুলে ধরতে সর্বদা সচেষ্ট ছিল। অর্থনৈতিক দাবি উত্থাপন। কংগ্রেস প্রতিষ্ঠার পর নেতারা শুরু থেকে ব্রিটিশ শাসনের অর্থনৈতিক শোষণ এবং ভারতবাসীর দারিদ্র্যের প্রতি মনোনিবেশ করে। এ প্রসঙ্গে দাদাভাই নওরোজি বলেন, ভারত হতে বছরে গড়ে 1,20,00,000 টাকার সম্পদ আহরণ হয়েছে, যা ব্রিটেনে যাচ্ছে অবাধে। আধুনিক গবেষক ম্যাকলেনের মতে বছরে 25,10,00,000 টাকার মূল্যের সম্পদ পাচার হয়। এ থেকে পরিত্রাণের জন্য কংগ্রেস অর্থনৈতিক দাবি তোলে এবং তা আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে, যেমন চিরস্থায়ী রাজস্ব বন্দোবস্তের কারণে সরকারি অতিরিক্ত খাজনার চাপে চাষিদের জমি বিক্রয় থেকে রক্ষা করা, শুল্ক ব্যবস্থার বৈষম্য দূর করে ভারতের শিল্পের প্রসার ঘটানো, লবণ কর হ্রাস করা, অরণ্য আইনের কঠোরতা হ্রাস করা, ভারত থেকে কুলি চালান বন্ধ করা ও বিদেশে অবস্থানরত কুলিদের উপর অত্যাচার হ্রাস করা, অবাধ বাণিজ্য নীতি বন্ধ করে ভারতীয় শিল্পের প্রসার ঘটানো, আয়করের নিম্নসীমা স্থির, আমদানিকৃত বিলাতি দ্রব্যের উপর শুল্ক বাড়ানো, কৃষির উন্নতির প্রয়োজনে রায়তওয়ারি এলাকায় রাজস্ব হ্রাস ও আদায়ের কঠোরতা হ্রাস, ভারতের দারিদ্র দুর্ভিক্ষের কারণ অনুসন্ধান ও আর্থিক সহায়তা প্রদান। মোট কথা, ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য অবাধ এবং ব্যাপক কার্যক্রমের দাবি জানায়, যাতে ভারতীয় জনগণ তাদের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে আত্মোন্নতি করতে সর্বদা সচেষ্ট হয়। শাসনতান্ত্রিক কার্যক্রম। অর্থনৈতিক নেতারা ধীরে ধীরে গণতান্ত্রিক অধিকার অর্জনের জন্য অগ্রসর হয়েছিল। এই কারণে তারা কৌশলের আশ্রয় গ্রহণ করে। কংগ্রেস দাবি জানায় যে কেন্দ্রীয় কাউন্সিলে এবং প্রাদেশিক কাউন্সিলে নির্বাচনের মাধ্যমে ভারতীয় প্রতিনিধি গ্রহণ করতে হবে। এছাড়া আইন পরিষদে বার্ষিক ব্যয় পেশ করতে হবে এবং প্রশ্ন করার অধিকার দিতে হবে। এছাড়াও ভারত সচিবের পরামর্শ বিলোপ ও 3 ভারতবাসীকে ভারত সভার সদস্য হিসেবে গ্রহণ এবং সেনাবাহিনীতে ভারতীয়দের অফিসার পদে নিয়োগ করার প্রস্তাব করা হয়।
কংগ্রেস অনুধাবন করেছিলেন ব্রিটিশ সরকারকে যদি এই যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে এগুলো বাস্তবায়নের জন্য চাপ দেওয়া না হয়, তাহলে কিন্তু সত্যিকার অর্থে ভারতীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিত হবে না। সম্পৃক্ততা নিশ্চিত না হলে জনগণ আইনসভায় যেতে পারবে না। আইনসভা না গেলে তাদের শাসনতান্ত্রিক সংকটগুলোরও সমাধান করা সম্ভব হবে না। 4, শিক্ষামূলক কার্যক্রম। কংগ্রেসের নেতৃবৃন্দ ছিলেন দূরদর্শী এবং অভিজ্ঞ। তারা অনুধাবন করতে পেরেছিলেন শিক্ষা ব্যতীত ভারতীয়দের মুক্তির কোনো উপায় নেই। ব্রিটিশদের হাত হতে ভারতকে রক্ষা করতে চাইলে শিক্ষা সংস্কার ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। তাই কংগ্রেস নেতারা শিক্ষার দিকে মনোনিবেশ করেন। শিক্ষার বৈষম্য হ্রাস, ইন্ডিয়ান সিভিল সার্ভিসের সমঅধিকার প্রতিষ্ঠা ও বয়সসীমা বাড়ানো, পরীক্ষায় কেন্দ্রের সমনীতি গ্রহণ করা এবং একই সময়ে পরীক্ষা নেওয়া, কারিগরি ও সাধারণ শিক্ষার প্রচার ও প্রসার নিশ্চিত করা। সরকারের সমালোচনা। কংগ্রেস প্রতিটি বার্ষিক অধিবেশনে প্রস্তাব গ্রহণ করত এবং বিবেচনার জন্য সরকারের নিকট প্রেরণ করত। কংগ্রেস অস্ত্র আইন, আবগারি শুল্ক, বিক্রয় শুল্ক সহ প্রভৃতি বিষয়ে সরকারি নীতির সমালোচনা করে। 1905 সালে বঙ্গভঙ্গের পর থেকে কংগ্রেস সরকার বিরোধী আন্দোলনের সাথে একরকতা প্রকাশ করে ব্রিটিশ নীতির কঠোর সমালোচনা শুরু করে। 6, বেসামরিক অধিকার রক্ষা। ভারতীয়দের বেসামরিক অধিকার সুরক্ষার জন্য কংগ্রেস নেতারা গুরুত্ব দিয়েছিলেন বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার উপর। ইংরেজ সেনা যে কোনো উপায়ে বারবার নানা অজুহাতে জাতীয় নেতাদের কারাবন্দী করতে থাকে। ফলে কংগ্রেসের তৃণমূল নেতারা তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ জানান। 1897 সালে প্রতিবাদ ও বিক্ষোভ মারাত্মক আকার ধারণ করেছিল। এছাড়াও কংগ্রেসের সরকারের আরো নানা বিষয়ে সোচ্চার এবং দৃষ্টি রাখে যাতে জনগণের স্বার্থ ব্রিটিশদের দ্বারা বিঘ্নিত হতে না পারে। 7, সংস্কারমূলক দাবি। 1885 সাল থেকে কংগ্রেস ভারতীয়দের স্বার্থের দিকে দৃষ্টি রেখে বিভিন্ন সংস্কারের দাবি উত্থাপন করেছিল। তা হলো 1, কারিগরি ও সাধারণ শিক্ষার প্রচার নিশ্চিত করতে হবে। খ, ভারতীয়দের সামরিক শিক্ষাদান এবং এত উদ্দেশ্যে সামরিক প্রশিক্ষণ কলেজ স্থাপন করতে হবে। গ, সামরিক খাতে বিদ্যমান ব্যয় হ্রাস করতে হবে। ঘ, কেন্দ্র ও প্রদেশে প্রতিনিধিত্বমূলক কাউন্সিলের মাধ্যমে স্বায়ত্ত শাসনের প্রসার ঘটাতে হবে। একই সাথে ইংল্যান্ড ও ভারতে সিভিল সার্ভিসের পরীক্ষা গ্রহণ এবং উচ্চ পদে অধিক সংখ্যক ভারতীয়দের নিয়োগদানের সুযোগ নিশ্চিত করতে হবে। 8, কংগ্রেসের শাসনতান্ত্রিক দাবি। 1905 সালে কংগ্রেস ভারতবাসীদের জন্য কিছু দাবি দেওয়া তাদের অধিবেশনে উপস্থাপন করেছিলেন। তা হলো শাসন ক্ষেত্রে সংস্কার সাধন করতে হবে। বড়লাট ও প্রাদেশিক গভর্নরের শাসন পরিষদের ক্ষেত্রে 2 জন, 1 জন ভারতীয় সদস্য গ্রহণ করতে হবে। গ, আইন পরিষদের সম্প্রসারণ ও নির্বাচিত সদস্যদের ভারতীয়দের সংখ্যাগরিষ্ঠতা স্থাপন করতে হবে। খ, সরকারি পদের বেশিরভাগ জাতীয়করণ করতে হবে। 5, আইনসভার সদস্যদের বাজেটে বর্ধান এবং ছাঁটাই করার অধিকার নিশ্চিত করতে হবে। কংগ্রেসের অর্থনৈতিক দাবিগুলো। 1905 সালের পরবর্তীতে কংগ্রেস রাজনৈতিক দাবিগুলোর বেশিরভাংশ 1905 সালে কংগ্রেস লক্ষ্য করে যে কংগ্রেসের দাবিকৃত রাজনৈতিক দাবিগুলোর অধিকাংশ পূরণ হয়নি, তাই তারা অর্থনৈতিক দাবিগুলো উত্থাপন করেছিল। যেমন অবাধ বাণিজ্য নীতি রদ করে ভারতীয় শিল্পায়নকে সংরক্ষণ করতে হবে, আয়করের নিম্নতম সীমা স্থির করতে হবে, টাকার সাথে পাউন্ডের মূল্য বা বিনিময় হার ন্যায্যভাবে নির্ধারণ করতে হবে, কৃষির উন্নতির জন্য রায়তওয়ারি এলাকার রাজস্ব আদায়ে কঠোরতা হ্রাস করতে হবে। স্বাধীন ভারতে গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখার ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা। 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভের পর অল্প সময়ের মধ্যে সংবিধান প্রণীত হয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে টিকিয়ে রাখার জন্য ক্ষমতাসীন কংগ্রেস যে সকল ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন সেগুলো আমি তোমাদের উদ্দেশ্যে আলোচনা করছি। 1, রাজনৈতিক সচেতনতা সৃষ্টি।
1947 সালে ভারত স্বাধীনতা লাভ করে। ভারতীয় জাতীয় কংগ্রেস রাষ্ট্র পরিচালনার জন্য একটি স্থিতিশীল সরকার গঠন এবং প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে সাধারণ নির্বাচন এবং সংবিধান প্রণয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার জন্য কংগ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারতীয় জনগণ তাই দলটির প্রতি আস্থা রেখে লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করে। নীতি ও আদর্শের প্রতীক। স্বাধীনতা লাভের পরেও কংগ্রেস তার নীতি ও আদর্শের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখে। জাতীয় কংগ্রেস মূলত একটি মধ্যবিত্ত শ্রেণীর সংগঠন। মধ্যবিত্ত শ্রেণীর অনেক ব্যক্তির মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি হয়। নীতি এবং আদর্শকে সামনে রেখে 1971 সালে অনুষ্ঠিত পঞ্চম লোকসভা নির্বাচনে শ্রীমতী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস তাদের নির্বাচনী ইশতেহারে দারিদ্র্য দূরীকরণ ও সমাজতান্ত্রিক ধরনের সমাজ ব্যবস্থা কায়েমের কথা বলেন। কারণ ইন্দিরা গান্ধী অনুধাবন করেছিলেন যে ভারতের বিভিন্ন জাতি গোষ্ঠীর বাস তাদের ন্যূনতম অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে কখনো জনগণের উন্নয়ন সম্ভব নয়। এই উদ্দেশ্যে তিনি সমাজতান্ত্রিক আদলে অর্থনৈতিক মুক্তির কথা বলেছিলেন এবং অর্থনৈতিক নীতি এবং আদর্শকে তদনুযায়ী স্থাপন করতে সক্ষম হয়েছিলেন। নির্বাচনী ইশতেহার। বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতি মিলে ভারতীয় সমাজের ধর্ম নিরপেক্ষ নীতি কংগ্রেসকে একটি সুদৃঢ় এবং সর্বভারতীয় সংগঠনে পরিণত করেছে। তাই ভারতের জনগণ কংগ্রেসের উপর বেশি আস্থা রেখেছিল। কংগ্রেস তাই 1948 সালে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। এই অধিবেশনে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে যাবতীয় বৈষম্য দূর করে এবং সর্বভারতীয় জনগণের জন্য অধিকার, সুযোগ ও ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠার নীতি ঘোষিত হয়। অর্থাৎ তারা নির্বাচনী ইশতেহারে এমন কিছু নীতিমালা অনুসরণ করে যাতে ধর্ম নিরপেক্ষতার মধ্য দিয়ে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের পার্টিসিপেশন নিশ্চিত করতে পারে এবং সকলে তাদের যুক্তিসঙ্গত অধিকার এবং সুযোগের ক্ষেত্রে সমতার নীতি প্রতিষ্ঠা করতে পারে। সংসদীয় গণতন্ত্র। জাতীয় কংগ্রেসের লক্ষ্য হলো ভারতীয় জনগণের কল্যাণ ও অগ্রগতি সাধন এবং শান্তিপূর্ণ সাংবিধানিক উপায়ে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠা। এ রাষ্ট্রের ভিত্তি হবে সংসদীয় প্রকৃতির। এখানে সবাই সুযোগ সুবিধা এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অধিকার ভোগ করবে। এরকম রাষ্ট্রের লক্ষ্য হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। কেননা সংসদীয় সরকারই পারে বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে একটি সাম্যতা বিধান তৈরি করে সুনির্দিষ্ট বিধান অনুযায়ী কার্যকর ব্যবস্থা গড়ে তোলা। 5. নির্বাচনী কর্মসূচি গ্রহণ। কংগ্রেস ভারতে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নিম্নোক্ত পদক্ষেপগুলি গ্রহণ করেছে। যেমন ধর্ম নিরপেক্ষতা রক্ষা করা, দেশে ঐক্য সংহতি প্রতিষ্ঠা করা, সর্বপ্রকার গণতান্ত্রিক ধ্যান ধারণা ও মূল্যবোধের সংরক্ষণ করা, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে জোট নিরপেক্ষতা, শান্তি, সহযোগিতা ও মৈত্রীয় নীতি অনুসরণ করা। কেননা জোট নিরপেক্ষতা ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম বৈশিষ্ট্য। সকলের প্রতি শান্তি, সহযোগিতা এবং সকলের প্রতি বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব, এই নীতি ভারত অনুসরণ করেছিল। সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা, দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন সমাজ প্রশাসন প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, নারীদের মর্যাদাগত ক্ষেত্রে সমতা, সম্মান এবং সুযোগ দানের ব্যবস্থা গ্রহণ করা। কেননা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারলে কখনো সকল শ্রেণীর জাতি গোষ্ঠীর কল্যাণ বা মুক্তি আনয়ন করা সম্ভব নয়। 6. সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা। ভারতে বিভিন্ন জাতি গোষ্ঠীর ভাগ, তাদের প্রত্যেকের স্বতন্ত্র মূল্যবোধ, বিশ্বাস এবং সংস্কৃতি আছে, সেগুলোকে একটি সম্প্রীতি ন্যূনতম প্রশ্নে একটি সম্প্রীতিবোধ রাখতে হবে, যাতে সকলে মিলে একটি ঐক্যবদ্ধ ভারত গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। সাধারণ মানুষকে সচেতন করে তোলা। গণতন্ত্রকে কায়েম করতে গেলে সর্বপ্রথম জনগণকে সচেতন করে তোলা জরুরি। আর এক্ষেত্রে ভারতীয় জনগণকে সচেতন করে তোলার জন্য কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষত
কংগ্রেস দলের চমকপ্রদ গরিবই হটাও স্লোগান তাদের প্রতি সাধারণ মানুষকে প্রবলভাবে আকর্ষণ করেছিল। তারা জনগণকে এটা বোঝাতে সক্ষম হয়েছিল যে দেশে যদি গণতন্ত্র কায়েম করা সম্ভব হয় তবে তাদের মাঝে আর দরিদ্রতা থাকবে না, জনগণ তাদের সঠিক অধিকারগুলো ভোগ করতে পারবে। রাজনৈতিক শিক্ষা, গণতান্ত্রিক ব্যবস্থায় উপযোগী রাজনৈতিক শিক্ষার বিস্তার ঘটাতে জাতীয় কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কেননা জনগণের রাজনৈতিক সচেতনতা ও বুদ্ধিবৃত্তির বিকাশের জন্য সার্বিক শিক্ষা বিস্তার আবশ্যক। কেননা অজ্ঞ ও অশিক্ষিত জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা দক্ষ শাসন ব্যবস্থা আশা করা যায় না। তাই ভারতে যাতে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার নীতি স্বীকৃত হয়, তার জন্য কংগ্রেস স্বাধীনতার পর থেকে অদ্যাবধি তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আর যোগ্য নেতৃত্বের বিকাশ, রাজনৈতিক নেতাদের উপর এবং ন্যায় নীতি ও বিবেকবোধের উপর সংসদীয় গণতন্ত্রের সাফল্য অনেকাংশে নির্ভরশীল। রাজনৈতিক নেতাগণ যদি স্বার্থপর হয় তবে এর প্রভাব অনেকাংশে জনগণের উপর পড়ে। তাই আগে যোগ্য নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে, তবেই গণতান্ত্রিক প্রক্রিয়া টিকিয়ে রাখা সম্ভব, যাতে কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কংগ্রেসের সাফল্য, কংগ্রেসের আমরা ব্রিটিশ আমলের ভূমিকা এবং স্বাধীন ভারতের ভূমিকা দেখেছি। এর মধ্যে মৌলিক কিছু সাফল্য রয়েছে, সেগুলো আমি উল্লেখ করছি। ক, ইংরেজ শাসনের অর্থনৈতিক শোষণের চিত্র স্পষ্টতার সাথে তুলে ধরে ভারতবাসীকে সচেতন করেছিল। অর্থাৎ তারা ইংরেজরা অর্থনৈতিকভাবে যে সকল প্রস্তাব দিয়েছিল সেগুলো পালন করেনি। কেন পালন করেনি সে কারণগুলো তারা ভারতবাসীকে স্পষ্ট করে তুলে ধরতে সক্ষম হয়েছিল। খ, ভারতে ইংরেজ শাসনের শোষণের চিত্র শিক্ষে পিছিয়ে পড়ার কারণ তুলে ধরে, যাতে ভারতবাসী সচেতন হতে পারে। কংগ্রেস অনুধাবন করেছিল যে অঙ্গরাজ্য এবং অঙ্গরাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারে ভারতীয়দের প্রতিনিধিত্ব তারা দিতে অস্বীকার করে। শিক্ষিত করবার জন্য তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। শিক্ষার নামে তারা একটি ব্রিটিশ সমর্থিত গোষ্ঠী তৈরি করতে চেষ্টা করে। এই অবস্থা থেকে কিভাবে মুক্ত করা যায়, ভারতীয়দের রক্ষা করা যায়, সে বিষয়গুলো তারা জনগণের মধ্যে তুলে ধরতে সক্ষম হয়। আর এর ফলে রাজনীতিতে জনগণ কিভাবে অংশগ্রহণ করবে তারা সেইগুলি বুঝতে এবং অনুধাবন করতে সক্ষম হয়। গ, ইংরেজ শাসকরা কৌশলে ভারতীয়দের পুঁজি বিদেশে পাচার করে, ফলে এদেশের শিল্পগুলোর কাঠামো সংকুচিত হয়ে পড়ে, তার চিত্র তুলে ধরে। কংগ্রেস অনুধাবন করেছিলেন যে তারা বছরে 25 থেকে 30 কোটি অর্থ ইংরেজি পাচার করে। এর ফলে এই দেশের জনগণের উন্নয়নের জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার সেই কার্যক্রমগুলি ব্যাহত হচ্ছে। তারা পাট উৎপাদিত হতো ভারতে, পাট স্থাপিত হয়েছে লন্ডনের ল্যাঙ্কাশায়ারে। তারা জনগণকে এটি বোঝাতে সক্ষম হয় এবং জনগণ সেগুলি সচেতন হয় এবং ব্রিটিশ বিরোধী সংগ্রামে কংগ্রেসকে সমর্থন দিতে শুরু করেছিল। উদারপন্থী নামে অভিহিত আদি পর্বের কংগ্রেস নেতৃবৃন্দ তাদের দাবি দেওয়ার মধ্য দিয়ে যে রাজনৈতিক চেতনার জাগরণ ঘটান তা কখনো ব্যর্থ হয়নি। কংগ্রেস ব্রিটিশ শাসনামলে উদারবাদী নীতি গ্রহণ করেছিল এবং সংঘাতের মাধ্যমে নয়, যুক্তির মাধ্যমে, আলোচনার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, সমাবেশের মাধ্যমে ইংরেজদের কাছে তাদের দাবি দেওয়াগুলো তুলে ধরতে সচেষ্ট ছিল। কেননা তারা অনুধাবন করেছিল যে ব্রিটিশরা আমাদেরকে অধিকার যদি নাও দেয়, কিন্তু আমরা জনগণের মধ্যে এটি প্রচার এবং প্রসার অব্যাহত রাখবো, জনগণ যাতে তাদের আন্দোলন এবং তাদের প্রতিবাদ অব্যাহত রাখে এবং ব্রিটিশ সরকার সংযত হয়ে রাষ্ট্র পরিচালনা করতে বাধ্য থাকে। উদারপন্থী নেতারা যে কৌশলে আন্দোলন পরিচালনা করেছিলেন এতে প্রমাণিত হয় যে ভারতীয়রা ইংরেজের সাথে শাসনে কম দক্ষ নয়। ইংরেজ আমলে ব্রিটিশদের উদারবাদী চেতনায় উজ্জীবিত হয়ে ভারতীয় মধ্যবিত্ত রাজনৈতিক নেতৃবর্গ
তাদের চিন্তা চেতনা কৌশল অনুধাবন করেছিলেন। তদ অনুযায়ী ভারতের জনগণের আশা আকাঙ্ক্ষা চিন্তাকে সমন্বিত করেছিলেন। তাই তো আমরা দেখতে পাই স্বাধীনতা লাভের পর তারা রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করে বিশাল রাষ্ট্রকে একটি সুব্যবস্থিত প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিচালনা করে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিল। জাতীয় কংগ্রেস নেতৃবর্গ ইংরেজ শাসনের বিভিন্ন দিকে স্পষ্ট তুলেছিল, সেগুলো সমালোচনা করেছিল এবং এতে ব্রিটিশ শাসনের নৈতিক ভিত দুর্বল করে। জাতীয় কংগ্রেস ব্রিটিশ আমলে সম্পূর্ণরূপে তাদের সরকারের যে ত্রুটিগুলো স্পষ্ট তুলে ধরে এবং সর্বদা সেটি অব্যাহত রেখেছিল, যার পরিণতিতে ব্রিটিশরা নৈতিকভাবে দুর্বল হওয়ার কারণে সরকার বিরোধী কোনো ভূমিকা, জনগণ বিরোধী কোনো কার্যক্রম গ্রহণ করতে সর্বদা ইতস্ততা বোধ করেছে। প্রথম থেকে কংগ্রেসীরা ভারতবাসী এক নতুন রাজনৈতিক আন্দোলনের সাথে পরিচয় করে দিতে সক্ষম ছিল এবং কংগ্রেসের কর্মন্ত নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছিল। তার ফলে কিছু সন্ত্রাসবাদী কার্যক্রম শুরু হয়েছিল, তথাপিও কংগ্রেস সফল হয়েছিল। আর স্বাধীন ভারতে কংগ্রেস সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, শিল্পায়নের ক্ষেত্রে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে, ধর্মনিরক্ষার ক্ষেত্রে একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টা গ্রহণ করেছিল। তাতে সরকারের পাশাপাশি জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়েছিল। তাই তো জনগণের অংশগ্রহণ সংকট তৈরি হয়নি, মনোভাবের সংকট তৈরি হয়নি, বন্টন সংকট তৈরি হয়নি এবং ভারত একটি ধাপে ধাপে সাধারণ অবস্থা থেকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্যর্থতা। ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্যর্থতা সমূহ, কিছু ব্যর্থতা রয়েছে, সেগুলো তোমাদের উদ্দেশ্যে আলোচনা করছি। ১, 1905 সালে বঙ্গভঙ্গ কংগ্রেসের বিরোধিতা। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয়দের স্বার্থ রক্ষার জন্য, তাই এটি জন্মগতভাবে ছিল অসাম্প্রদায়িক একটি দল। কিন্তু 1905 সালে বঙ্গভঙ্গের সময় কংগ্রেস পক্ষপাতিত্বমূলক আচরণ করে, যার ফলে তার সাম্প্রদায়িক তকমা বিলোপ হয়ে যায়। কারণ 1905 সালে উগ্র হিন্দুবাদীদের পক্ষ অবলম্বন করে এবং বাংলা বিভক্তির তীব্র বিরোধিতা করেছিল। কারণ এই সময় প্রচলিত আন্দোলনের সময় কট্টরপন্থী হিন্দুদের অন্ধভাবে সমর্থন দিয়ে শুধুমাত্র উচ্চবর্ণ হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য বঙ্গভঙ্গ বিরোধী অবস্থান গ্রহণ করেছিল। আর এতে পূর্ববঙ্গ, আসাম প্রদেশ এই অঞ্চলের জনগণের জীবনে মারাত্মক দুর্ভোগ নেমে এসেছিল। শিক্ষা, চাকরি থেকে শুরু করে সর্বত্র তারা নানাবিধ সমস্যার সম্মুখীন হয়েছিল এবং পশ্চিমবঙ্গের সাথে পূর্ববঙ্গের জনগণ তাল মিলিয়ে চলতে সক্ষম হয়নি। কেননা পূর্ববঙ্গে বসবাস করতে সাধারণ গরিব অসহায় মানুষগুলো আর তাদের নেতৃত্ব দিত পশ্চিমবঙ্গের উচ্চবিত্ত ধনী সম্প্রদায়। ২, হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ। হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে প্রথম গণ আন্দোলনে অংশ নিয়েছিল অসহযোগ খিলাফত আন্দোলনের সময়। এই আন্দোলনে হিন্দু ও মুসলিম সম্প্রীতি সৃষ্টি হলে পরবর্তীকালে এই আন্দোলন ব্যর্থ হওয়ায় এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করে, যার ফলে ভারতে হিন্দু মুসলিম ফাটল দেখা দেয়, যার 1947 সালে ভারত বিভাগ পর্যন্ত বর্তমান ছিল। অর্থাৎ 1920 সালে যে অসহযোগ আন্দোলন শুরু হয়ে গেছিল, তারা ঐক্যবদ্ধ আন্দোলন করেছিল, কিন্তু আন্দোলনের অব্যাহত পর কংগ্রেস ইংরেজদের পক্ষ অবলম্বন করে। তার পরিণতিতে কংগ্রেস এবং মুসলিমের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তার পরিণতিতে হিন্দু মুসলিম দাঙ্গা 1946 সালে রায়ট শুরু হয় এবং এর ফলে হিন্দু মুসলমানদের মধ্যে একটা মারাত্মক দ্বন্দ্ব শুরু হয়, যা আজও সেই দ্বন্দ্ব অব্যাহত হয়েছে। বসু সোহরাওয়ার্দী চুক্তি বিরোধিতা। স্বাধীন ভারতবর্ষে যেন বাংলাকে অখণ্ড রাখা হয়, সেই লক্ষ্যে 1947 সালে বসু সোহরাওয়ার্দী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। জওহরলাল নেহরু, সর্দার ভাই পটেল, লাল বাহাদুর শাস্ত্রী সহ অসংখ্য ভারতীয় নেতৃবর্গ এর তীব্র বিরোধিতা করেছিল। তারা ভেবেছিলেন বাংলায় অমুসলমানদের অস্তিত্ব রক্ষায় বিশ্বাস ছিলেন, কিন্তু বাংলায় অস্তিত্ব রক্ষার জন্য নয়। অর্থাৎ তারা
বাংলায় বসবাসকারী হিন্দু মুসলমানদের ঐক্যবদ্ধ একটি সমাজ গঠনের জন্য তারা বিশ্বাসী ছিলেন না, বরং বাংলা অমুসলমানদের অস্তিত্ব বা প্রাধান্য বা কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্যই তারা বিশ্বাসী ছিলেন এবং তদনুযায়ী তারা বাংলাকে বিভক্তি করবার জন্য ইংরেজদের সাথে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছিলেন, যার ফলে 47 সালে পরবর্তী সময়ে বাংলা বিভক্ত হয়ে এক অংশ ভারত আর এক অংশে পশ্চিম পাকিস্তানে চলে গিয়েছিল। 4. সাম্প্রদায়িক দাঙ্গা। 1946 সালে সংগঠিত সাম্প্রদায়িক দাঙ্গায় ভারতে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোক ক্ষতিগ্রস্ত হয়। এ দাঙ্গায় কংগ্রেস ও মুসলিম লীগ উভয় দলকে দায়ী করা হয়, কারণ দুই দলই দাঙ্গা নিরসনে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, বরং নিজেদের গ্রহণযোগ্যতা নিজ নিজ সম্প্রদায়ের কাছে হারানোর জন্য, অর্থাৎ তারা নিজ নিজ সম্প্রদায়ের কাছে ভাবমূর্তি বজায় রাখার জন্য দল মতের ঊর্ধ্বে উঠে, তারা দলীয় ধর্মীয় দৃষ্টিকোণ ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক দাঙ্গা নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেনি, বলে ব্যাপক হিন্দু মুসলিম জনগোষ্ঠী নিহত হয়েছিল। উপসংহার। উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে পারি, ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়া টিকিয়ে রাখতে হলে ভারতীয় নাগরিকদেরকে যুক্তিপূর্ণ মনোভাব ও পরমত সহিষ্ণুতা পোষণ করতে হবে, অর্থাৎ বিভিন্ন জাতি ধর্ম গোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে যুক্তিপূর্ণ মনোভাব এবং পরমত সহিষ্ণুতা পোষণ করতে হবে, কেননা ভারতে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান। তবুও ভারতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস একটি নির্ভরযোগ্য রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতার পরবর্তী সময়ে বিগত 70 বছর ধরে কংগ্রেস ধর্ম নিরপেক্ষতার আদলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, যোগ্যতা অনুযায়ী জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলের স্বার্থ রক্ষার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এমনকি বিজেপি হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে প্রতিটি আন্দোলনে বিরোধিতা অব্যাহত রেখেছে। তাই কংগ্রেস ভারতীয় জনগণের কাছে একটা নির্ভরযোগ্য একটা অসাম্প্রদায়িক সংগঠনে পরিণত হয়েছে। প্রফেসর অ্যালান বল তাই ভারতের দল ব্যবস্থাকে এক দলের প্রাধান্যযুক্ত দলীয় ব্যবস্থা হিসেবে আখ্যায়িত করেছে। এই প্রশ্নটি তৈরি করতে গিয়ে আমি যে সকল বইয়ের সহযোগিতা নিয়েছি: 1. ডক্টর আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, দক্ষিণ পূর্ব এশিয়া সমাজ ও রাজনীতি। 2. সৈয়দ সিরাজুল ইসলাম বিপুলরঞ্জন নাথের উন্নয়নশীল দেশের রাজনীতি। 3. সৈয়দ সিরাজুল ইসলামের সামাজিক পরিবর্তন উন্নয়নশীল দেশের রাজনীতি। 4. ডক্টর গিয়াসউদ্দিন মোল্লা স্যারের দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি। আমরা আবুল কাশিমের উন্নয়নশীল দেশের রাজনীতি। লুসিয়ান পাই রচিত আসপেক্ট অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট, লুসিয়ান পাই রচিত সাউথ ইস্ট এশিয়ান পলিটিক্যাল সিস্টেম, রাজন কোথারি রচিত পলিটিক্স ইন ইন্ডিয়া। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার শেষ করছি।